হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। সো লিনাক্সের টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা দেখছি RHCS এর টিউটোরিয়াল সিরিজ, মানে হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের টিউটোরিয়াল। তো আজকে যে টপিক সেটা হচ্ছে লিনাক্সের আর্কাইভিং অ্যান্ড কম্প্রেশন। লিনাক্সে আর্কাইভ কীভাবে করতে হয় অ্যান্ড কম্প্রেশন করতে হয় কীভাবে, সেগুলো আজকে আমরা টোটাল দেখব। অ্যান্ড এটা ফুল প্র্যাকটিক্যাল ভিডিও। সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার এই আর্কাইভিং অ্যান্ড কম্প্রেশনের যে কনসেপ্ট আছে সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো বেসিক্যালি যে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে আর্কাইভ কি অ্যান্ড কম্প্রেশনই বা কী। তো আর্কাইভ মানে হচ্ছে মাল্টিপল ফাইলকে কম্বাইন করে একটা সিঙ্গেল ফাইল তৈরি করা। আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই যে আপনার কাছে ফাইল 1, ফাইল 2, ফাইল 3 প্লাস একটা ফোল্ডার আছে, ঠিক আছে, এর থেকে বেশিও হতে পারে, আমি জাস্ট ফর এক্সাম্পল এখানে কয়েকটা দিয়েছি। এইবার আপনি কি করতে চাইছেন, এই মাল্টিপল ফাইলকে আপনি পার্টিকুলার একটা লোকেশানে কপি করতে চাইছেন, অথবা এই ফাইলগুলোর আপনি ব্যাকআপ নিতে চাইছেন অন্য কোনো সার্ভারে। তো সেই ক্ষেত্রে ইন জেনারেল কি হয় যে সিঙ্গেল ফাইল যদি আপনি ব্যাকআপ নিতে চান সেক্ষেত্রে অনেকটা সময়ের ব্যাপার চলে আসে। সিঙ্গেল করে মানে কপি করা বা ব্যাকআপ নেওয়াটা রেকমেন্ডেড নয়। সবসময় উচিত যে আপনি এই সিঙ্গেল ফাইলগুলোকে প্রথমে একটা মানে কম্বাইন করে একটা সিঙ্গেল আর্কাইভ ফাইল তৈরি করুন, দেন সেটাকে আপনি ব্যাকআপ নিতে পারেন, সেক্ষেত্রে আপনারই সুবিধা হবে। তো আমরা এখানে কি করতে পারি, যে মাল্টিপল ফাইল আছে সেই ফাইলগুলোকে আর্কাইভ করতে পারি টার কমান্ড ইউজ করে। লিনাক্সের মধ্যে টার কমান্ড ইউজ করা হয় আর্কাইভ করার জন্য। ওকে, তো আমরা কি করব, ফাইল 1, ফাইল 2, ফাইল 3 অ্যান্ড এই যে ফোল্ডার আছে এই সমস্তগুলোকে টার কমান্ড ইউজ করে আর্কাইভ করব। আর্কাইভের মানে কি আমি সেটা বললাম, মানে মাল্টিপল ফাইলকে কম্বাইন করে একটা সিঙ্গেল ফাইল তৈরি করা, এবং এই যে সিঙ্গেল ফাইলটা তৈরি হবে সেটা বেসিক্যালি আপনার যে কোনো নাম দিতে পারেন, বাট লাস্টে যে এক্সটেনশনটা থাকবে সেটা কিন্তু .tar থাকবে। ওকে, আমি যেমন এখানে দিয়েছি archive.tar, বাট আপনাকে কিন্তু এখানে নাম আপনি চেঞ্জ করতে পারেন, আপনি backup.tar বা db.tar যা ইচ্ছা নাম দিতে পারেন। তো এটা প্রথমে গেল কি আর্কাইভ কীভাবে করতে হয়, মানে মাল্টিপল ফাইলকে কম্বাইন করে একটা সিঙ্গেল ফাইলে নিয়ে আসলাম। সেকেন্ড যে প্রসিডিওর সেটা হচ্ছে কম্প্রেশন। আর্কাইভ করলে কিন্তু ফাইলের সাইজ কোনো মতেই কমে না, ঠিক আছে, ফাইলের যে সাইজ থাকে সেটাও একই থাকে। যদি আপনাকে ফাইল মানে কম্প্রেশন করতে হয় তাহলে কিছু টুল আছে সেগুলোকে ইউজ করতে হবে। তো লিনাক্সে বেসিক্যালি 3টে টুল আমরা ইউজ করি কম্প্রেশন করার জন্যে। তো প্রথম যে টুল সেটা হচ্ছে gzip। ওকে, এগুলো বেসিক্যালি টুল বা সফটওয়্যার বলতে পারেন বা অ্যাপ্লিকেশন বলতে পারেন, যেগুলো কি করে আপনার আর্কাইভ ফাইলটাকে কম্প্রেস করতে সাহায্য করে। কম্প্রেস মানে সাইজে ছোট হয়ে যাবে। তো gzip আছে, তারপরে আপনার bzip2 আছে, অ্যান্ড লাস্টে হচ্ছে exit। তো exit হচ্ছে সবথেকে লেটেস্ট, অ্যান্ড এটার যে কম্প্রেশন পাওয়ার সেটা সবথেকে বেশি। মানে হচ্ছে যখন আপনি কোনো একটা আর্কাইভ তৈরি করবেন তার সাইজ সাপোজ যদি হয় 10 জিবি, তো আপনি যদি সেটাকে কম্প্রেস করেন, ঠিক আছে, কম্প্রেস করলেন সাপোজ gzip ইউজ করে, তো সেক্ষেত্রে কী হবে, আপনার 10 জিবির ফাইলটা হতে পারে যে সেটা 7 জিবি হয়ে গেল। এবার যদি bzip2 ইউজ করেন সেটার সাইজ হতে পারে যে 6 জিবি হয়ে গেল, অ্যান্ড যখন exit ইউজ করে কম্প্রেস করবেন তখন সেটার সাইজ হয়তো 3 জিবিতে চলে আসবে। ঠিক আছে, exit এর কম্প্রেশন পাওয়ার খুব হাই, বাট এটা হতে একটু সময় লাগে। প্র্যাকটিক্যালগুলো দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন, জাস্ট এখন আমি কনসেপ্টটা বুঝিয়ে নিচ্ছি। তো আমরা দেখলাম যে কিভাবে আর্কাইভ করা যায় বা আর্কাইভ কেন করব, অ্যান্ড দেন কম্প্রেশন কী কী টুল ইউজ করে করা যায় সবগুলোই আমি বললাম। অ্যান্ড এটার প্রয়োজনীয়তা একটাই, সেটা হচ্ছে প্রথমত আপনার ডিস্কের অনেকটা স্পেস মানে বাঁচিয়ে দেয়। ফর এক্সাম্পল যদি archive.tar-এর সাইজ 10 জিবি হয় এবং সেটাকে যদি আপনি কম্প্রেস করেন যে কোনো একটা টুল ইউজ করে এবং সেটার সাইজ যদি অনেকটাই কমে যায়, 4 জিবি হয়ে যায়, তো আপনার অনেকটা স্পেস বেঁচে গেল। ঠিক আছে, অ্যান্ড দেন কপি করতেও মানে কপি বা ট্রান্সফার করতেও কিন্তু আপনার অনেকটা সুবিধা হয়, বিকজ সেখানে টাইমটা কম লাগে। তো এই ছিল কিছু ইনফরমেশন আর্কাইভ অ্যান্ড কম্প্রেশন কী এবং কী কী টুল ইউজ করে আমরা করব। তো এবার আমরা সোজা চলে যাব প্র্যাকটিক্যালের দিকে। তো প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আমি বলে রাখি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, অ্যান্ড এখানে যদি আমরা প্লেলিস্টে চলে আসি, ঠিক আছে, এই হচ্ছে প্লেলিস্ট, অ্যান্ড এর মধ্যে যদি আপনি লিনাক্সের প্লেলিস্টটা দেখেন তাহলে দেখতে পাবেন যে আমি এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি RHCS এর ওপরে। তো আপনি যদি এগুলো ইনকেস মিস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেগুলো দেখতে পারেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে আমার লিনাক্সের গুগল ডক ফাইল, মানে এখানে আমি যত ভিডিও বানিয়েছি আজ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিডিও আছে আমার এই প্লেলিস্টে। তো যত ভিডিও হয়েছে তার সমস্ত কমান্ড থিওরি সমস্ত কিছু এই গুগল ডকের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো দুটো জিনিসই আপনি ভিডিও ডিসক্রিপশানে চেক করলে পেয়ে যাবেন। ওকে, তো চলুন আমাদের প্র্যাকটিক্যালটার দিকে যাওয়া যাক। তো প্র্যাকটিক্যালের জন্য আমি আমার এখানে রেড হ্যাট সিস্টেমটাকে আমার ভার্চুয়াল মেশিনে চালিয়ে নিয়েছি, অ্যান্ড এখানে লগ ইন করবো। তো এটা যত প্র্যাকটিস করবেন আপনার কনসেপ্ট তত খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে কি করব বেসিক্যালি দেখুন, আমি আমার টার্মিনালটা এখানে অলরেডি ওপেন রয়েছে,
আই হোপ আপনি জানেন কীভাবে কী করতে হয়, টার্মিনাল কীভাবে ওপেন করতে হয়, অ্যান্ড বিকজ এগুলো আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি, তাই জন্য ইন ডিটেল এগুলোতে আর যাচ্ছি না। তো টার্মিনাল ওপেন রয়েছে, আমি এখানে লিখবো ls-l। তো ls-l যখনই লিখবো আমরা দেখতে পাবো যে এখানে কী কী কন্টেন্ট বা ডিরেক্টরি বা ফাইল কী কী রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ডেস্কটপ ডকুমেন্ট অনেক কিছু রয়েছে। তার মধ্যে একটা ডিরেক্টরি আমি বানিয়েছি লিনাক্স নামে, এবং এই লিনাক্স যে ডিরেক্টরিটা বানিয়েছি এটা নিয়ে আজকে টোটাল কাজগুলো করব, বিকজ এটাকে আমি ওইভাবেই তৈরি করেছি যাতে আপনাকে প্র্যাকটিক্যালটা ভালোভাবে দেখানো যায়। তো আমরা সবার প্রথমে সিডি লিখব, লিখে স্পেস দিয়ে ওই লিনাক্স যে ডিরেক্টরিটা আছে তার ভেতরে চলে যাব। এখানে গিয়ে একটু স্ক্রিনটা ক্লিয়ার করে নিচ্ছি। এবার ls-l যদি লিখি তাহলে দেখতে পাবো যে এর ভেতরে অনেক কিছু ফাইল আছে। দেখুন a.pdf আছে, তারপরে আরও কিছু .jpg দিয়ে কিছু ইমেজেস আছে। তো ফর এক্সাম্পল আপনার কাছে একটা লিনাক্সের সার্ভার আছে, ঠিক আছে, এবার সেই সার্ভারে কিছু এমন অ্যাপ্লিকেশান চলছে যেটা প্রতিদিন অনেক লগ জেনারেট করে বা সেখানে অনেক ইমেজ স্টোর হয়। এইবার যদি এরকম রিকোয়ারমেন্ট হয় যে সেই লগগুলোকে আপনাকে স্টোর করতে হবে, মানে ওই লগগুলো খুবই জরুরি লগ, সেগুলো আপনার দরকার, বা কোনো ইমেজ স্টোর হচ্ছে সেগুলো অন্য কোনো সার্ভারে প্রতিদিন ব্যাকআপ করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এর ভেতরে তো অনেক ফাইল থাকতে পারে, আমি এখানে অল্প কটা ফাইল দেখাচ্ছি, বাট অনেক ফাইল যখন থাকবে সেক্ষেত্রে আপনি ওই একটা একটা করে যদি কপি করতে চান তাহলে তো অনেকটা সময়ের ব্যাপার, বা ফোল্ডার ধরেও যদি কপি করেন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সময় লেগে যায়, বিকজ সেখানে ওই আলটিমেটলি সিঙ্গেল ফাইল হিসাবেই কপি হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আর্কাইভ ইউজ করতে পারি। তো আর্কাইভ করার জন্য আমরা কি করব, এখানে টার কমান্ড ইউজ করব। এবার এই টার কমান্ডের সাথে কিছু অপশান আমাদেরকে ইউজ করতে হয়। অপশান বলতে যেমন সি ইউজ করতে পারি, সি ফর ক্রিয়েট, তারপরে এক্স ফর এক্সট্র্যাক্ট, মানে আর্কাইভ করার পরে সেটাকে এক্সট্র্যাক্ট কীভাবে করব সেটা দেখতে পাবো। তারপরে টি ফর লিস্ট, যদি আর্কাইভ করার পরে তার ভেতরে কি কন্টেন্ট আছে দেখতে হয়, তো সেই এরকম অনেক এক্সটেনশান অপশান আছে, সেগুলো আমরা ইউজ করব। যেমন এফ ফর ফাইল, মানে কাকে আমরা আর্কাইভ করছি, তো সেগুলো আমরা মেনশান করব। তো প্রথমে লিখতে হবে টার, লেখার পরে লিখতে হবে এখানে আপনাকে CVF। এবার সি মানে হচ্ছে ক্রিয়েট, যেটা আমি বললাম, এই সি ফর ক্রিয়েট। এবার ভি এর এখানে কিছু লেখা নেই, ভি মানে হচ্ছে ভার্বোস। ভার্বোস মানে হচ্ছে আপনি কোন কোন ফাইল আর্কাইভ করছেন সেটাও একটা আউটপুট দিয়ে আপনাকে দেখাবে। অ্যান্ড এফ ফর ফাইল, মানে আমরা কাকে আর্কাইভ করছি, তো বেসিক্যালি এখানে সমস্ত ফাইল আছে তাদেরকে আমরা আর্কাইভ করব। আর লিনাক্সে ফাইল ফোল্ডার সবই ওই অ্যাজ এ ফাইল হিসাবে ট্রিট হয়, তো আপনাকে এফটা সবসময় লিখতে হবে। তো CVF লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনাকে এবারে একটা নাম দিতে হবে ফাইলের। তো আমি যেটা একটু আগে দেখালাম যে কোনো একটা নাম দিতে পারেন। তো ফর এক্সাম্পল আমি এখানে data.tar এইটা লিখতে হবে। ফাইলের নাম আপনি ফোল্ডার, বেসিক্যালি ফোল্ডার না, সরি, ফাইলের নাম আপনি যা ইচ্ছা দিতে পারেন, ডেটা বা ডিবি যা ইচ্ছা দিতে পারেন, বাট এক্সটেনশনটা .tar হতে হবে। ওকে, দেওয়ার পরে এবারে আপনাকে ফাইলের নামগুলো দিতে হবে, যেই ফাইলকে আপনি আর্কাইভ করতে চাইছেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফাইল আছে, সেগুলোকে আর্কাইভ করব, সবগুলোই করব। তো আমি কি করছি, একদম বেসিক থেকে দেখাচ্ছি, এই জন্য একদম বেসিকভাবেই জিনিসটা করব প্রথমে, তারপরে আমরা শর্টকাটগুলো পরে আস্তে আস্তে দেখাচ্ছি আমি। ওকে, তো আমি এখানে 1 by 1 ফাইলের নাম দিয়ে দিচ্ছি, চলুন। a.pdf, b.pdf, c.pdf, যা যা নাম আছে বেসিক্যালি সেই নামগুলো আমি দিয়ে দিচ্ছি ম্যানুয়ালি। এইভাবে বেসিক্যালি করা হয় না, ঠিক আছে, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য ব্যাপারটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে প্রতিটা ফাইলের নাম আপনাকে জাস্ট মেনশান করে দিতে হবে। ওকে, অল্প কটা ফাইল আছে তাই জন্য আমি প্র্যাকটিক্যালটা দেখাবো, অল্প কটা ফাইল আছে, খুব একটা অসুবিধা নেই, বাট অনেক ফাইল হলে কিন্তু এইভাবে করবেন না, এটা রেকমেন্ডেড ওয়ে নয়। তো প্রথমে লিখতে হবে টার, তারপরে লিখবেন CVF, আমি এটার মানেটা কি সেটা বললাম, তারপরে একটা ফাইলের নাম দেবেন এবং তার এক্সটেনশনটা .tar হতে হবে। তারপরে প্রতিটা ফাইলের নাম এখানে মেনশন করতে হবে, এখানে যতগুলো ফাইলকে আপনি করতে চাইছেন। লিখে যখনই এন্টার প্রেস করব, ও একটা বেসিক্যালি আমাকে আউটপুট দেখাচ্ছে, যেই ফাইলগুলো কেউ আর্কাইভ করছে সেগুলো দেখাচ্ছে, এবং এটা দেখাচ্ছে এখানে ভি লিখেছি তাই জন্য। এইবার যদি আমি এখানে ls-lh কমান্ডটা ইউজ করি তাহলে দেখুন data.tar নামে, যেটা আমি একটু আগে তৈরি করলাম, ঠিক আছে, এই যে data.tar নামে একটা আর্কাইভ এখানে তৈরি হয়েছে, এই হচ্ছে সেটা, এবং এর সাইজ দেখাচ্ছে 8.8 MB। ওকে, তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আর্কাইভ করতে হয়। এবার স্ক্রিনটা একটু ক্লিয়ার করি, অ্যান্ড এখানে সেকেন্ড যে কোশ্চেন সেটা হচ্ছে এটা আদৌ আর্কাইভ হয়েছে কিনা সেটা কী করে বুঝবো। তো যে কোনো আর্কাইভ করার পরে যদি আপনার মাথায় প্রশ্ন আসে যে আর্কাইভ হয়েছে কিনা সেটা কী করে বুঝবো, তাহলে আপনাকে লিখতে হবে হচ্ছে টার লিখবেন, লেখার পরে লিস্টিং করতে হবে, মানে এর ভেতরে কি কন্টেন্ট আছে সেটা শো করতে হবে। তো কন্টেন্ট দেখার জন্য এখানে টি অপশানটা ইউজ করতে হয়, টি ফর লিস্ট। তো আমি লিখব টি, তারপরে ওই ভি লিখতে পারেন, এফ লিখতে পারেন, ভি ফর ভার্বোস, এফ ফর ফাইল, মানে ফাইলকে আমাকে দেখাবে তাই। তো
তো এটা লেখার পরে আপনাকে লিখতে হবে ডেটা ডট টার, মানে এই ডেটা ডট টারের ভেতরে কী কী আছে, ঠিক আছে। এখানে কিন্তু এক্সট্র্যাক্ট হচ্ছে না, জাস্ট আমরা কন্টেন্ট দেখছি। লিখে যখন এন্টার প্রেস করবো তো এর ভেতরে যা যা আছে সেগুলোও শো করছে। ওকে, তো আই হোপ এতটা ক্লিয়ার হয়ে গেছে যে আমরা এইগুলোকেই এর ভেতরে ঢুকিয়েছিলাম, মানে এখানে বাইরে যা যা ফাইল দেখছেন সেগুলোই বেসিক্যালি আর্কাইভ হয়ে সিঙ্গেল ফাইলে এখানের মধ্যে গেছে, এবং তার ভেতরে যে গেছে এটা হচ্ছে তার প্রুফ। ওকে, আমরা এটা এত অবধি দেখলাম। এরবার কীভাবে আমরা এক্সট্র্যাক্ট করব সেটা দেখতে হবে। এক্সট্র্যাক্ট মানে কি, এই ডেটা ডট টার যে ডিরেক্টরিটা তৈরি, মানে ফাইলটা তৈরি হলো, এটা হতে পারে যে আপনার অন্য কোথাও কপি করলেন, করার পরে সেটাকে এক্সট্র্যাক্ট করতে হবে, মানে এর ভেতরে যা কন্টেন্ট আছে সেগুলোকে বাইরে নিয়ে আসতে হবে, নাহলে তো কাজ করতে পারবেন না। তো তার জন্য আমি এখানে কী করছি, একটা ডিরেক্টরি তৈরি করছি, mkdir অ্যান্ড ডেটা নামে আমি একটা ডিরেক্টরি তৈরি করছি। ডেটা আপনি যা ইচ্ছা নামে তৈরি করতে পারেন, এবং আমি কি করব, এই ডেটা ডট টারটাকে এর ভেতরে নিয়ে যাব। তো এখানে লিখতে হবে সিম্পলি সিপিডি কমান্ড ইউজ করে আমরা কপি করি, তো লিখব ডেটা ডট টার, তারপরে যেখানে কপি করব সেটার নাম দিতে হবে, ডেটার ভেতরে করব, তো এন্টার। এইবার কি হলো, বেসিক্যালি আমি একটা ডিরেক্টরি তৈরি করলাম, তার ভেতরে এই ডেটা ডট টারটাকে নিয়ে গেলাম। এবার চলুন এই ডেটা ফোল্ডারটার ভেতরে যাওয়া যাক। এবার এখানে গিয়ে এলএইচ করলে তো দেখাবে আমাকে সেই ফাইলটা কপি হয়েছে কিনা, তো এখানে দেখতে পাচ্ছি কপি হয়ে গেছে। এইবার এখানে আমরা এটাকে এক্সট্র্যাক্ট করব। তো এক্সট্র্যাক্টের জন্য আপনাকে লিখতে হবে টার, ওই একই টারই লিখতে হবে, যাই কিছু করুন না কেন আপনাকে ঘুরে ফিরে টারই লিখতে হবে, ঠিক আছে। টারের পরে আপনি কী করবেন সেটা তার উপরে ডিপেন্ড করছে। তো আমরা এখানে এক্সট্র্যাক্ট করবো, তাই জন্য লিখতে হবে এক্স। তো এখানে লিখুন এক্স, এক্সের পরে ভিএফ, ভার্বস ফাইল। ওকে, অ্যান্ড দেন ফাইলের নাম, তো ফাইলের নামটা ছিল হচ্ছে ডি দিয়ে সাপোজ ডেটা ডট টার ছিল। ওকে, হ্যাঁ ডেটা ডট টার ছিল, লিখে জাস্ট এন্টার প্রেস করবো। তো যখনই এন্টার প্রেস করলাম, এই ভিটা দিয়েছি, তাই জন্য এখানে আউটপুটটা শো করছে যে এই ফাইলগুলো এক্সট্র্যাক্ট হয়েছে। এবার যদি ls-lh করি, তাহলে এখানে দেখতে পাবো যে আমার ডেটা ডট টার ফাইলটা তো রয়েছে, প্লাস তার সাথে এই কন্টেন্টগুলো এখান থেকে এক্সট্র্যাক্ট হয়ে গেছে। ঠিক একদম, মানে আপনি যখন উইন্ডোজ ইউজ করেন তো সেখানে নিশ্চয়ই কখনো মুভি ডাউনলোড করেছেন বা কোনো সফটওয়্যার ডাউনলোড করেছেন, সেখানে দেখবেন ওই অনেক সময় জিপে ডাউনলোড হয়, ঠিক আছে, জিপ ফাইল হয়। এটা আই হোপ আপনি জানেন যে কীভাবে জিপ হয়। তো সেখান থেকে আমরা কি করি, রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ার এরকম একটা অপশান দেয়। তো সেম একই জিনিস, একই কনসেপ্ট, বাট লিনাক্সে কী করতে হয়, বেসিক্যালি কমান্ডে করতে হয়, তাই জন্য জিনিসটা আপনাকে শিখতে হবে। ওকে, তো এই হচ্ছে টোটাল ছিল যে আমরা কীভাবে এক্সট্র্যাক্ট করব অ্যান্ড আর্কাইভ করব, প্লাস আর্কাইভের ভেতরে কী কী আছে সব কিছু কীভাবে দেখবো সেটা আপনাকে দেখালাম। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কম্প্রেশন। আমরা তো আর্কাইভ বুঝে গেছি যে আর্কাইভ কীভাবে করতে হচ্ছে। সেকেন্ড যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কম্প্রেশন মানে ফাইলের সাইজকে ছোট করা, এবং তিনটে টুলই আমি আলাদা আলাদাভাবে দেখাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, আপাতত আমি এই ফোল্ডার থেকে বেরিয়ে যাচ্ছি। ওকে, ls-lh করি, এখানে কী কী আছে দেখি একবার। তো আমি কি করব, এখানে এই ডিরেক্টরিটা যে বানালাম সেটাকে ডিলিট করে দিচ্ছি, rm-rf তারপরে ডেটা। ওকে, এন্টার প্রেস করলাম, তো ডিলিট হয়ে গেছে। একবার দেখে নিই ls-lh মেরে, ls-lh করলে কিন্তু আপনাকে ফাইলের সাইজগুলো শো করে। এখানে দেখুন ফাইলের সাইজগুলো দেখাচ্ছে। তো আমরা এবারে কি করব, এই ডেটা ডট টারটাকে কম্প্রেস করব, এবং কম্প্রেস করার পরে সাইজ কতটা কম হচ্ছে সেটাও দেখব। তো প্রথম যে কম্প্রেশন দেখব সেটা হচ্ছে gzip। তো gzip ইউজ করে যদি কম্প্রেশন করেন তাহলে লিখতে হবে gzip জিপ, তারপরে লিখতে হবে -v ফর ভার্বস, মানে কম্প্রেশন কতটা হচ্ছে ও সেটা শো করবে। ভি যদি ইউজ না করেন তাতেও কম্প্রেশন হবে, বাট কোনো আউটপুট দেখাবে না। ওকে, তো -v দিলাম, দেওয়ার পরে আপনাকে এখানে একটা ফাইলের নাম দিতে হবে। ওকে, ফাইলের নাম আপনি, আচ্ছা বেসিক্যালি এখানে ফাইলের নাম দিতে হয় না, ওটা পরে আসছি আমি। আপনাকে জাস্ট সিম্পলি ওই আর্কাইভ ফাইলটার নাম দিতে হবে। তো আপনি এখানে লিখুন ডেটা ডট টার। ওকে, লিখে যখনই এন্টার প্রেস করবো তো ওখানে দেখুন একটা আউটপুট দেখাচ্ছে 18.9% কম্প্রেশনও করেছে, অ্যান্ড রিপ্লেস উইথ এই নাম দিয়ে, ঠিক আছে, মানে এই ফাইলটা বেসিক্যালি এক্সটেনশন নাম চেঞ্জ হয়ে গেছে, নাম না ঠিক বলতে পারেন যে এক্সটেনশনটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে ls-lh আবার যদি করি তাহলে দেখতে পাবো যে এই ফাইলটা আগে ছিল ডেটা ডট টার নামে, তারপরে আমরা কি করলাম, gzip ইউজ করে এটাকে কম্প্রেস করলাম, ছোট করলাম। ছোট করাতে ফাইলের সাইজটা 7.1 MB হয়েছে, আগে ছিল 8.8 MB, এখন 7.1 MB হয়েছে, অ্যান্ড এর সাথে এর এক্সটেনশনও কিন্তু চেঞ্জ হয়েছে। আগে কি ছিল, ডট টার ছিল, এখন .tar.gz হয়েছে। ওকে, তো যখনই gzip ইউজ করে কোনো ফাইলকে কম্প্রেস করবেন, কোনো আর্কাইভ ফাইলকে, তখন তার এক্সটেনশন .gz হবে। তো এক্সটেনশন দেখলেও আপনি বুঝতে পারবেন যে এটা কোন টুল ইউজ করে
কম্প্রেস করা হয়েছে এবং এক্সটেনশনগুলো এখানে লেখা আছে, প্লাস আমার ওই গুগল ডকেও আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু। তো এবার এখানে আমরা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা এক্সট্র্যাক্ট, মানে কম্প্রেস তো করলাম, কিভাবে আমরা এক্সট্র্যাক্ট করব সেটাও একবার দেখে নিই, মানে আনজিপ করব। সিম্পল ভাষায় যদি বলি যে আনজিপ কীভাবে করব সেটা দেখা যাক। তো এটাকে আমি কি করলাম, প্রথমে কম্প্রেস করলাম, এবার এটাকে আনজিপ করব। তো আনজিপ করার যে কমান্ড সেটা হচ্ছে আমরা কি করেছি, এই জিজিপ ইউজ করেছি। তো এখানে জাস্ট আপনাকে লিখতে হবে হচ্ছে জি, তারপরে আনজিপ। জি লিখে আনলিখে ট্যাব মারলেও অটোমেটিক নিয়ে নেবে, জি আনজিপ। তারপরে জাস্ট ওই যেটাকে করেছেন তার নাম দিলেই হবে, ডেটা ডট টার ডট। তো এখানে ডেটা লিখে ট্যাব মারলেও নিয়ে নেবে। লিখে যখন ইন্টারপ্রেস করব, এখানে বেসিক্যালি কোনো আউটপুট পাবেন না, বাট ও আগের ফর্মে চলে গেছে। দেখুন আগে কি ছিল, এই ফাইলটা ছিল, যেই আমরা এটাকে আনজিপ করলাম ও আবার আগের ফর্মে চলে গেল, ডেটা ডট টার নামে একটা, মানে আগে যে বেসিক্যালি ছিল সেই ফর্মেও চলে আসলো। তো এইভাবে আমরা কি করতে পারি, কম্প্রেস করতে পারি, তারপরে আবার সেটাকে এক্সট্র্যাক্ট বা আনজিপ করতে পারি। তো আমি এখন যেটা দেখালাম সেটা হচ্ছে জিজিপ ইউজ করে। সেকেন্ড যেটা দেখবো সেটা হচ্ছে বিজিপ 2, মানে এটা হচ্ছে আরেকটা টুল। এই টুলটা ইউজ করে কতটা কম্প্রেস হচ্ছে সেটা একবার দেখা যাক, চলুন। তো আমি তার জন্যে এই যে ফাইলটা আছে সেটাকেই ইউজ করব, যাতে আপনি মানে ডিফারেন্সটা বুঝতে পারেন। তো এখানে লিখতে হবে বিজিপ, ঠিক আছে, বিজিপ 2 লিখতে হবে। লেখার পরে স্পেস দেবেন, দেওয়ার পরে লিখবেন -v, তারপরে ওই ফাইলটার নাম, যেই ফাইলটাকে আপনি কম্প্রেস করতে চাইছেন। তো ডেটা ডট টার দিলাম, লিখে জাস্ট এন্টার প্রেস করবো। তো যখন এন্টার করবো এখানে একটা কিছু আউটপুট দেখাচ্ছে, প্লাস কতটা পর্যন্ত করতে পেরেছে সেটাও দেখাচ্ছে। তো এইবার যদি ls-lh লিখে এন্টার প্রেস করি, তাহলে দেখুন এখানে এক্সটেনশনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, bz2 হয়ে গেছে। তো যখনই দেখবেন bz2 আছে ফাইলের একদম লাস্টে, তাহলে বুঝবেন যে সেটা bzip2 টুলটা ইউজ করে কম্প্রেস করা হয়েছে। ওকে, তো আমরা কি করেছি, সিম্পলি ডেটা ডট টারটাকে কম্প্রেস করেছি, করে মানে bzip2 ইউজ করে কম্প্রেস করেছি। অ্যান্ড সাইজ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7.1 MB-তে এসেছে। আগে যেটা ছিল সেটাও সামথিং ওই 7.1ই দেখাচ্ছিল, খুব একটা বিশাল কম্প্রেস হয়নি। ওকে, তো আই হোপ আপনি bzip2 ইউজ করে কীভাবে কম্প্রেস হয় সেটাও বুঝে গেছেন। তো সেটাকে এবারে আনজিপ কীভাবে করতে হয় সেটাও দেখে নেওয়া যাক। ঠিক আছে, প্রতিটাই আমি জিপ দেখাবো, মানে কম্প্রেসও দেখাবো, প্লাস আনজিপ কীভাবে করতে হয় সেটাও দেখাবো। তো আনজিপের জন্য আপনাকে সিম্পলি ওই একই জিনিস লিখতে হবে, জাস্ট আপনি সবার প্রথমে লিখবেন বি, যেই টুলটা ইউজ করে কম্প্রেস করা হয়েছে সেই টুলের ফার্স্ট ওয়ার্ডটা আপনাকে লিখতে হবে, মানে ফার্স্ট লেটারটা বি লিখবেন। লেখার পরে জাস্ট এখানে আন লিখে ট্যাব মারলেই ও নিয়ে নেবে, বি আনজিপ 2 লিখে তারপরে আপনাকে ওই ফাইলটার নাম দিতে হবে, ডেটা ডট টার ডট যা আছে, ডেটা ডট টার ডট এরা দিয়ে এন্টার। তো যখন ইন্টারপ্রেস করলাম, এবার ls-lh যদি করি তাহলে দেখতে পাবো যে ও আবার আগের ফাইলটাতে ফিরে গেছে, ডেটা ডট টার যে আর্কাইভ ফাইলটা ছিল সেটাতেও চলে গেছে, এবং এর সাইজ 8.8 MB ছিল সেটাইও দেখাচ্ছে। তো bzip2 ইউজ করে আপনি যে কোনো ফাইলকে এইভাবে কম্প্রেস করতে পারেন, দেন ডিকম্প্রেসও করতে পারেন। ওকে, তো আই হোপ এতটা পর্যন্ত তো বুঝে গেছেন। লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে এক্সিট ইউজ করে কীভাবে কম্প্রেস করা যায়, অ্যান্ড এটাই হচ্ছে সবথেকে বেস্ট আপনি বলতে পারেন। মানে এখানে কম্প্রেশন লেভেলটা খুব হাই, অ্যান্ড এটাতে একটুখানি সময়ও নেয়। তো আমরা এবার কী করবো, এক্সিট ইউজ করবো। তো এক্সিটের জন্য লিখতে হবে এক্সিট, তারপরে -v লিখতে পারেন। লেখার পরে যেই আর্কাইভ ফাইলটাকে করতে চাইছেন সেটাকে কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। তো লিখে যখন ইন্টারপ্রেস করবো, এখানে দেখুন একটুখানি সময় নেবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 100% কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখানে যদি এইবার ls-lh লিখে ইন্টারপ্রেস করি, তাহলে সাইজের ডিফারেন্সটা একটু ভালো করে খেয়াল করুন। যখন এটা আর্কাইভ ফর্মে ছিল তার সাইজ ছিল 8.8 MB, এখন আমি কম্প্রেস করলাম এক্সিট ইউজ করে, এর সাইজ হয়ে গেল 3.4 MB-তে। যদি এটা অনেক বড় ফাইল হতো, 10 GB ফাইল হতো, তাহলে হয়তো এর সাইজ কমে এসে একদম 3 GB বা 4 GB-তে এসে দাঁড়াতো। বাকি যে টুলগুলো ইউজ করলাম gzip বা bzip2, সেগুলোতে বিশাল একটা ডিফারেন্স আমি দেখিনি, বাট এক্সিট হচ্ছে সব থেকে বেস্ট। মানে এক্সিট ইউজ করে যদি কোনো কম্প্রেস করেন সেক্ষেত্রে ফাইলের সাইজটা কিন্তু অনেকটাই কম্প্রেস হয়ে যায়, মানে অনেকটাই ছোট হয়ে যায় বলতে পারেন। ওকে, তো ডিফারেন্সটা আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে আলাদা আলাদা টুলের ফাংশন একই, বাট তাদের যে অ্যাকচুয়াল কাজ করার যে আউটপুটটা, মানে ফাইল সাইজের যে আউটপুটটা দিচ্ছে সেটা কিন্তু টোটালি পুরো আলাদা। এইবার এটাও দেখে নেওয়া যাওয়া যাক যে কীভাবে এটাকে আনজিপ করব। তো এক্সিট ইউজ করে যখন করবেন, তার তো এক্সটেনশন প্রথমত .exit হয়ে যাবে, এবং এক্সিট এক্সটেনশন দেখেই আপনাকে এটাকে আনজিপ করতে হবে। তো এক্সিটের আনজিপ করার হচ্ছে যে কমান্ড, সেটা লিখতে হবে unxz, মানে আনজিপ এক্সিট, তারপরে ওই ফাইলটার নাম দিতে হবে, ডেটা ডট যা আছে সেটা।
তো যখন এটা লিখে আবার ls-lh করব, আবার দেখব যে আগে যা ছিল data.tar আর্কাইভ ফাইল সেটাতে চলে গেছে এবং ফাইলের সাইজ সব কিছু রিমেইনিং সেমই আছে। তো এতটা পর্যন্ত তো আই হোপ ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আমরা মাল্টিপল টুল ইউজ করছি, করে কিভাবে কম্প্রেস করছি, তারপরে সেটাকে আবার মানে আনজিপ করছি, সব কিছুই আপনাকে চেষ্টা করলাম যে ইন ডিটেল দেখানোর জন্য। এইবার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনি কি প্রতিবার এরকম আর্কাইভ করবেন অ্যান্ড দেন কম্প্রেস করবেন? যদি এরকম করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। ওকে, তো আমরা কি করতে পারি, অ্যাট এ টাইম আর্কাইভও করতে পারি, তার সাথে কম্প্রেসও করতে পারি। ওকে, তো চলুন এবার সেটা দেখা যাক। এবং সেটার জন্য আমি এখানে কি করব, ls-lh লিখছি। তো এখানে অলরেডি একটা টার ফাইল রয়েছে, তো আমরা এখানে একটা কাজ করব, এই ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, rm লিখে ডেটা ডট যা আছে সেই ফাইলটা ডিলিট করে দিলাম। এইবার আমি এই ফাইলটা থেকে একটু বেরোই, মানে ডিরেক্টরি থেকে একটু বেরিয়ে এখানে ls-lh করে দেখি কি আছে। তো এই হচ্ছে আমাদের সেই ডিরেক্টরি যেটার সাথে আমরা কাজ করছিলাম, লিনাক্স। অ্যান্ড এর ভেতরে কি আছে সেটাও আমি দেখালাম। তো আমরা কি করব, এখানে অ্যাট এ টাইম কম্প্রেসও করব, প্লাস অ্যাট এ টাইম আর্কাইভ করব, প্লাস কম্প্রেস করব। তো এখানে ডিফারেন্সটা আপনাকে একটু ভালো করে দেখতে হবে, কমান্ডের কি ডিফারেন্স হচ্ছে। খুব ইজি ব্যাপার। ওকে, প্রথমে একটু স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। অ্যান্ড আপনাকে একটা জিনিস যেটা দেখানোর, আমরা দেখুন কী করলাম, টার কমান্ড ইউজ করলাম, তার সাথে সি বা এক্স বা টি বিভিন্ন আলাদা আলাদা অপশান ইউজ করলাম আর্কাইভ ফাইল তৈরি করার জন্য, প্লাস দেখার জন্য যে ওর ভেতরে কী কন্টেন্ট আছে, প্লাস এক্সট্র্যাক্ট কীভাবে করতে হয় সব কিছু দেখালাম টার দিয়ে। অ্যান্ড এই টুলগুলো ইউজ করে তো দেখালাম যে কীভাবে কম্প্রেস করতে হয়। এইবার যদি দুটো একসাথে করতে যান তাহলে আপনাকে জাস্ট ওই মাঝখানের কিছু লেটারে চেঞ্জেস করতে হবে, তাহলেই হয়ে যাবে। প্র্যাকটিক্যালটা করে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। তো প্রথমে দেখে নিই এখানে কী ব্যাপার আছে একটু। তো আমরা কি করব, এই যে লিনাক্সের যে ডিরেক্টরিটা আছে, এই ডিরেক্টরিটাকে আমরা প্রথমে আর্কাইভ করব অ্যান্ড দেন কম্প্রেস করব। ওকে, তো তার জন্য আমাদের লিখতে হবে প্রথমে টার। আপনি এর ভেতরে গিয়েও করতে পারেন, এমন নয় যে আপনি সিডি দিয়ে লিনাক্সে গেলাম, এর ভেতরে যদি এলএস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে এতগুলো ফাইল আছে। তো এর ভেতরে গিয়েও করতে পারি, বাট সেখানে কি করতে হবে, আপনাকে ওই ফাইলের নাম দিতে হবে। তো আমি তার জন্য এখানে একটু শর্টে করার জন্য কি করছি, বাইরে থেকে করছি, মানে ফোল্ডারটাকে ডাইরেক্ট আমরা কম্প্রেস করব। ঠিক আছে, এই লিনাক্স নামের যে ফোল্ডারটা আছে এটাকেই ডাইরেক্টলি আমরা প্রথমে আর্কাইভ করব অ্যান্ড দেন কম্প্রেস করে সাইজটাকে ছোটো করে দেবো। তো এখন যদি একটু দেখে নিই যে সাইজটা কতটা আছে, তাহলে আপনার ক্ষেত্রেও একটু বুঝতে সুবিধা হবে। তো ls-lh যদি লিখি তাহলে এখন দেখুন সাইজ দেখাচ্ছে লিনাক্সের যে সাইজ সেটা 127 এখানে কিছু একটা দেখাচ্ছে। যাই হোক, সাইজটা খুব একটা বোঝা যাচ্ছে না, তো আমরা এখানে চলুন আগে করে দেখি। তো প্রথমে লিখতে হবে টার। ঠিক আছে, প্রথমে একদম শুরুর দিকে যে কমেন্টটা দেখালাম টার লিখবেন, লেখার পরে ওই একই জিনিস লিখতে হবে সি ফর ক্রিয়েট। তো আমরা লিখব সি, যেহেতু এখানে আর্কাইভ ক্রিয়েট করা হচ্ছে আগে, তাই জন্য ওই একই জিনিস ইউজ করতে হবে। সি লিখব, সি লেখার পরে আপনাকে লিখতে হবে হচ্ছে ওই ভি ফর ভার্বোস, মানে কী কী ফাইল এখানে আর্কাইভ হবে সেটা দেখাবে। এইবার এখানে যে লেটারটা দেবেন তার উপর ডিপেন্ড করছে যে আপনি কোন টুল ইউজ করে কম্প্রেস করবেন। তো এখানে দেখুন লেখা আছে জেড, ঠিক আছে, এখানে তারপরে আছে জে, আবার ক্যাপিটাল জে আছে। তো যখন স্মল জে ইউজ করবেন তার মানে হচ্ছে জিপ ইউজ করছেন আপনি। যদি স্মলে জে ইউজ করেন তাহলে bzip2 ইউজ করছেন, অ্যান্ড যদি ক্যাপিটাল জে ইউজ করেন তার মানে হচ্ছে এক্সিট। ওকে, এগুলো একটু মাথায় রাখতে হবে। তো আমরা প্রথমটা দেখব, ঠিক আছে, জাস্ট অনলি জেড। তো আপনাকে লিখতে হবে টার, তারপরে CV লিখে তারপরে জেড লিখবেন। জেড মানেই হচ্ছে ও এই জিপ ইউজ করে কম্প্রেস করবে, প্রথমে আর্কাইভ তৈরি করবে অ্যান্ড দেন কম্প্রেস করবে। তো CVZ, তারপরে লাস্টে লিখতে হবে এফ ফর ফাইল, মানে ফাইলকে আমরা আর্কাইভ করছি বা ডিরেক্টরিকে করছি। ডিরেক্টরি বা ফাইল সবই একই সেম এখানে। তো এখানে তারপরে ডিরেক্টরিটার নাম দিতে হবে। তো আমি এখানে লিনাক্সটার নাম দিয়ে দিলাম, দিয়ে এখানে এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটা নাম দিতে হবে ফাইলের। অ্যান্ড এই যে নামটা দেবেন এটা কিন্তু উইথ এক্সটেনশান দিতে হবে। ঠিক আছে, আমি এটাকে ডিলিট করেই দেখাই। উইথ এক্সটেনশান দিতে হবে, উইথ এক্সটেনশান না দিলে কিন্তু এটা আবার কাজ করবে না। তো ফর এক্সাম্পল আমি এখানে যে কোনো একটা ফাইলের নাম দিতে পারি। ফর এক্সাম্পল ডেটা ডট টার লিখতে হবে, তারপরে .gz লিখতে হবে। ওকে, যখনই আপনি এখানে জেড ইউজ করবেন তার মানে কি, এই জেড এর মানে হচ্ছে আপনি gzip ইউজ করছেন, এবং gzipের যে এক্সটেনশান tar.gz, তো আমি সেটাই লিখেছি tar.gz। বাকি এই প্রথম পোর্শনটা হচ্ছে ফাইলের নাম। এইবার আপনাকে ওই যে যাকে করতে চাইছেন তার নামটা দিয়ে এন্টারপ্রেস করতে হবে। তো যখনই এন্টারপ্রেস করব দেখুন এখানে দেখাচ্ছে কোন কোন মানে কি এখানে আর্কাইভ হলো।
তো এইবার যদি ls-lh একটু কমেন্টটা টাইপ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা নতুন আর্কাইভ তৈরি হয়েছে data.tar.gz নামে, যেটা আমরা একটু আগে তৈরি করলাম। তো এখানে কি হলো, বেসিক্যালি আমরা কিন্তু আর্কাইভ আলাদাভাবে করলাম না। প্রথমে একদম শুরুর দিকে দেখালাম কি আর্কাইভ কীভাবে করতে হয়, ঠিক আছে, বাট এখানে একদম আর্কাইভও হয়ে গেছে, তার সাথে কম্প্রেশনও হয়ে গেছে। অ্যান্ড রিয়েল লাইফ সিনারিওতে এইভাবেই করা হয়। ওকে, এমন নয় যে প্রথমে আর্কাইভ করবেন তারপরে আবার কম্প্রেশন করবে, সেক্ষেত্রে করতে পারেন, অনেকটা কিন্তু সময় লাগে সেক্ষেত্রে। ওকে, বাট এইটা হচ্ছে রেকমেন্ডেড ওয়ে। প্রথমে লিখবেন টার, তারপরে সি ফর ক্রিয়েট, এখানে সমস্ত কিছু দেওয়া আছে, তারপরে ভি ফর ভার্বোস, ভার্বোস মানে হচ্ছে এই যে আউটপুটটা এখানে দেখাচ্ছে না, এই ভি এর জন্য এসছে। জেড ফর হচ্ছে কোন টুল ইউজ করে করছেন, তো আমরা এখানে জিজিপ ইউজ করছি, তো জিজিপের জন্য জেড, স্মল জেড। অ্যান্ড তার এক্সটেনশনটা আপনাকে লিখতে হবে .tar.gz। তো আমি এখানে প্রথমে ফাইলের নাম দিয়েছি অ্যান্ড দেন এক্সটেনশনটা পুরোটা দিয়েছি। তারপরে যাকে করতে চাইছেন, এখানে যদি ফাইল থাকে ফাইলের নাম, যদি কোনো ফোল্ডার থাকে বা ডিরেক্টরি থাকে তার নাম দিতে হবে। দিলেই ও একটা আউটপুট শো করে দেবে, মানে কম্প্রেস আর্কাইভও হবে প্লাস কম্প্রেশন হয়ে যাবে। তো এই হচ্ছে সেটার আউটপুট, এবং এর সাইজ হয়েছে 7.1 MB। ঠিক আছে, এটা গেল প্রথম শর্টকাট। সেকেন্ড শর্টকাটটা দেখাবো সেকেন্ড টুলটা ইউজ করে, মানে হচ্ছে bzip2 ইউজ করব অ্যান্ড তার সাথে আর্কাইভও করব। তো এখানে ওই একই জিনিস আমরা করব, ls-lh করে নিচ্ছি। এই লিনাক্সের যে ডিরেক্টরিটা আছে এটাকেই আমরা প্রথমে আর্কাইভ অ্যান্ড দেন কম্প্রেশন করব। তো এখানে লিখতে হবে প্রথমে ওই একই জিনিস, সেম পুরো কমান্ড, জাস্ট ওই একটা লেটার চেঞ্জ করা, আর কিচ্ছু নয়। তো টার লিখবো, তারপরে লিখবো সি ফর ক্রিয়েট, ভি ফর ভার্বোস, মানে দেখবো আমরা কি কি হচ্ছে আর্কাইভ। তারপরে আপনাকে ওই পার্টিকুলার লেটারটা মেনশন করতে হবে, যেই লেটারের যেটা আছে, যেমন bzip2 এর জন্য জে আছে, ঠিক আছে, স্মল জে। তো এখানে লিখতে হবে স্মলের জে, ঠিক আছে। লেখার পরে লিখবেন হচ্ছে এফ ফর ফাইল, অ্যান্ড দেন আপনাকে একটা ফাইলের নাম দিতে হবে, যে কোনো মানে ফাইলের নাম দিতে পারে, যেমন এর আগে দিয়েছিলাম ডেটা নামটা দিয়েছিলাম। তো এইবারে আমি ফর এক্সাম্পল এখানে ডিবি লিখছি, অনলি ডিবি লিখে ডট দিয়ে tar.gz। আচ্ছা, gz হয়তো এখানে হবে না, এর এক্সটেনশনটা হচ্ছে bz2। ওকে, তো tar.bz2 স্পেস দিয়ে যাকে করতে চাইছেন কম্প্রেশন, তার মানে সেই লোকেশনটা এখানে বা সেই ফাইলের নামগুলো এখানে মেনশন করতে হবে। তো আমি এই পার্টিকুলার ফোল্ডারটাকে করব আবার, তো তাই জন্য ফোল্ডারের নামটা দিয়েছি। তো লিখে যখন ইন্টারফেস করব, দেখুন এখানে আবার আর্কাইভিং প্লাস কম্প্রেশন শুরু হয়ে গেছে এবং তার আউটপুট এখানে দেখাচ্ছে। তো এবার এটা কি হয়েছে অ্যাকচুয়ালি সেটা দেখা যাক। তো এখানে ls-lh কমেন্টটা লিখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে তো একটা এটা আমরা তৈরি করেছিলাম, সেকেন্ড আমরা আর্কাইভ প্লাস কম্প্রেশন করলাম, অ্যান্ড এটা হচ্ছে তার আউটপুট, এবং এর সাইজও কিন্তু সেম ওই 7.1 MB দেখাচ্ছে, মানে খুব একটা বিশাল কম্প্রেশন এখানে হয়নি। তো এইভাবে আপনি কি করতে পারেন, যে কোনো ফাইল মানে ডিরেক্টরিকে বা ডিরেক্টরির ভেতরে যদি কোনো ফাইল থাকে সেগুলোকে একসাথে আর্কাইভ প্লাস কম্প্রেশন একসাথে করতে পারেন। লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে এক্সিট, মানে এক্সিট ইউজ করে কীভাবে আমরা একসাথে আর্কাইভ প্লাস কম্প্রেশন করি। তো একই কমান্ড ইউজ করতে হবে, টার লিখতে হবে, সি ফর ক্রিয়েট, ভি ফর ভার্বোস, অ্যান্ড দেন আপনাকে ক্যাপিটাল জে লিখতে হবে। ক্যাপিটাল জে মানে কি এক্সিট কম্প্রেশন। এক্সিট কিন্তু একটা টুল, এটা কিন্তু মাথায় রাখবেন। সিবি, তারপরে ক্যাপিটাল জে, তারপরে এফ ফর ফাইল। ওকে, তারপরে আপনাকে ওই পার্টিকুলার মানে একটা নাম দিতে হবে। তো আমি এখানে দুটো নাম অলরেডি তো ইউজ করেছি, একটা ডেটা একটা ডিবি, অ্যান্ড এটাতে জাস্ট লিখে দিচ্ছি ব্যাকআপ, যে কোনো নাম দিতে পারেন, ব্যাকআপ ডট টার, এক্সটেনশনটা অবশ্যই দেখে নেবেন tar.xz। ওকে, তো এখানে লিখে দিতে হবে tar.xz, না লিখলে কিন্তু আবার বুঝতে পারবে না, এরর মানে হবে না বেসিক্যালি, ঠিক আছে। তো এরপরে আপনাকে সেই ফোল্ডারের নাম দিতে হবে যেই ফোল্ডারটাকে আপনি করতে চাইছেন। তো আমি এখানে লিনাক্স করতে চাইছি, করে ইন্টারফেস করব। তো যখন এরকম করব তো এখানে একটু সময় নেয়, আমি প্রথমে বলেছিলাম যে এক্সিট একটুখানি সময় নেয়, অ্যান্ড এর কম্প্রেশন যে লেভেল সেটা কিন্তু খুব হাইফাই। তো স্ক্রিনটা ক্লিয়ার করছি, ls-lh লিখছি, লেখার পরেই দেখুন যে আউটপুটটা এসছে, আপনি দেখেই বুঝতে পারছেন। প্রথম যেটা করলাম সেটা হচ্ছে gz, ঠিক আছে, মানে হচ্ছে এই কমান্ডটা gzip ইউজ করে, তার যে ফাইল সাইজ হয়েছে সেটা হচ্ছে 7.1 MB। পরে করলাম bzip2 হচ্ছে তার এক্সটেনশন, এবং এটাতেও 7.1 MB হয়েছে, খুব একটা বিশাল কিছু ডিফারেন্স হয়নি। লাস্ট যেটা করলাম সেটা হচ্ছে এক্সিট হচ্ছে একটা টুল, সেটা ইউজ করে যখন করলাম সেখানে দেখুন সাইজের বিশাল একটা ডিফারেন্স এসছে, 3.4 MB চলে এসছে, কোথায় 7.1 অ্যান্ড কোথায় 3.4।
তো বড় ফাইল হলে এক্সেড ইউজ করলে কিন্তু আপনার ফাইলের সাইজটা অনেকটাই রিডিউস হয়ে যাবে, হার্ড ডিস্কের স্পেস বেঁচে যাবে। প্লাস আপনি একটা জিনিস ভেবে দেখতেই পারেন যে একটা 7 MB ফাইল ট্রান্সফার হতে যতটা সময় নেবে তার থেকে 3 MB বা 3.4 MB ফাইল ট্রান্সফার হতে অনেকটা কম সময় নেবে, ঠিক আছে। তো আমি সব কিছুই দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে টার কমান্ড ইউজ করে আর্কাইভ করে, তারপরে আর্কাইভের ভেতরে কন্টেন্ট কী আছে সেগুলো দেখা যায়, প্লাস সেটাকে এক্সট্র্যাক্ট কী হবে সেটাও দেখালাম। আলাদা আলাদা টুলগুলোও দেখালাম যে কীভাবে সেই টুলগুলো পার্টিকুলার ইউজ করে আমরা কীভাবে কম্প্রেশন করতে পারি, প্লাস সেটাকে আনজিপ করতে পারি। অ্যান্ড লাস্টে শর্টকাটটা দেখালাম যে অ্যাট এ টাইম কীভাবে আর্কাইভও করতে পারেন, প্লাস সেটাকে কম্প্রেস অ্যাট এ টাইম করতে পারেন, ঠিক আছে। তো খুবই একটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা টপিক বলতে পারেন, বিকজ যখনই লিনাক্স সিস্টেম অ্যাডমিন হিসাবে আপনি কোথাও জব সাপোজ করবেন তো সেখানে কিন্তু আপনাকে এরকম ব্যাকআপ নেওয়ার তো দরকার পড়বেই। তো সেক্ষেত্রে আপনি এইভাবে ব্যাকআপ নিতে পারেন, মানে কোনো পার্টিকুলার ডিরেক্টরিকে আপনি করতে পারেন হচ্ছে প্রথমে আর্কাইভ, ঠিক আছে। আর্কাইভ করার পরে তাকে কম্প্রেস করে আপনি পার্টিকুলার যে কোনো জায়গাতে ব্যাকআপ নেবেন, তো সেক্ষেত্রে আপনার অনেকটা সুবিধা হবে। তো এই ছিল হচ্ছে টোটাল ভিডিও, কিভাবে আমরা লিনাক্সের মধ্যে আর্কাইভিং করি প্লাস কম্প্রেশন করি। ওকে, যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব পুরোপুরি আপনাকে হেল্প করার জন্যে। আদারওয়াইজ যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একবার লাইক করবেন, যারা লিনাক্স শিখতে চাইছেন তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। যদি আপনি রেড হ্যাট লিনাক্সের গ্লোবাল এক্সাম দিতে চান তাহলে আমার ভিডিওটা ফলো করুন, মানে প্রতিটা ভিডিও যদি ফলো করেন আমি কিন্তু ওই রেড হ্যাটের সিলেবাস অনুযায়ী কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি। ওকে।